গাড়ির উধারের কোণ ঘেঁষে বসাটা লাবণ্য লক্ষ্য করেছে। সাদাসিধে ভাবেই জিজ্ঞাসা করল, বড় সাহেবের বাড়িতে আদর যত্ন কেমন পাচ্ছেন বলুন? ভালোই। আপনি আসছিলেন না দেখে উনি তো হতাশই হয়ে পড়েছিলেন শুনলাম। সুলতান কুঠির উপরে আপনার এত কিসের টান ভেবে পাচ্ছিলেন না। আপনার ভালোই লাগছে তাহলে? ঠাট্টাটা অমিত ঘোষের মারফত এখানেও পৌঁছেছে বোঝা গেল। ধীরাপদ নির্লিপ্ত উত্তর দিল, কাজের কটা দিনের জন্য এসে থাকা, এর মধ্যে লাগালাগির কি আছে? কাজ শেষ হলে ওই বাড়িতেই ফিরে যাবেন আবার? ধীরাপদ মাথা নাড়ল, যাবে। লাবণ্য ঘুরে বসেছে একটু। ওই বাড়িটার উপর আপনার সত্যিই যে ভয়ানক মায়া, কেন বলুন তো? ধীরাপদ শান্ত মুখেই ফিরে তাকালো এবার। পার্শ্ববর্তিনীর মুখের চাপা কৌতুক ছটা নিরীক্ষণ করল দু এক মুহূর্ত। খুব সহজ সরল করে উত্তরটা দিল। তারপর বলল, সেখানে আমার সোনা বৌদি আছে বলে। এতটা অকপট উক্তি আশা করেনি হয়তো। লাবণ্যর কৌতুক কটাক্ষ তার মুখের উপর থমকালো একটু। ও, আপনার পাশের ঘরে সেই বৌদি সোনা বৌদি? হ্যাঁ। সহজতার নিজস্ব ভারী অদ্ভুত একটা শক্তি আছে। দৃষ্টচিত্তে ধীরাপদ তাই উপলব্ধি করেছে। লাবণ্য হেসে ফেলেও চট করে সামলে নিল। তাহলে তাদের শুদ্ধ তুলে নিয়ে ভালো একটা বাড়ি দেখে উঠে আসুন না, ওরকম জায়গায় পড়ে আছেন কেন? ধীরাপদর মজাই লাগছে এখন। বলল, সোনা বৌদিকে ইচ্ছে মতো তুলে নিয়ে আসা যায় না। লাবণ্য এখানেই থামত কিনা সন্দেহ, কিন্তু বাড়িটা এসে পড়ল। দোরগোড়ায় ভগ্নিপতি সর্বেশ্বর বাবু দাঁড়িয়ে। লাল গাড়ি দেখে একটু বিস্মিত হয়েছিলেন, কিন্তু ভেতরে লাবণ্যর সঙ্গে তেমন আশঙ্কাজনক কাউকে না দেখে ফর্সা ভারী মুখখানা আনন্দরসে ভরে উঠল। রোগীর কারণে চিকিৎসকের প্রতীক্ষায় দাঁড়িয়েছিলেন, ভাবা কঠিন। একগাল হেসে গাড়ির দিকে এগিয়ে এলেন তিনি। গাড়ি থেকে লাবণ্য ধীরাপদকে বলল, আমার বেশি দেরি হবে না, একটু বসুন। সঙ্গে সঙ্গে ভগ্নিপতি সর্বেশ্বর বাবু এমন অবিবেচনার কথা শুনে হাঁসফাঁস করে উঠলেন একেবারে। কি আশ্চর্য, উনি গাড়িতে বসে থাকবেন কেন? দুহাত জুড়ে ধীরাপদের উদ্দেশ্যে বিগলিত হলেন। নমস্কার, আমি আপনাকে বিলক্ষণ চিনি। আপনি তো ধীরাপদ বাবু। এসেছেন যখন পায়ের ধুলো দিয়ে যেতে হবে, এমন ভাগ্য কি রোজ হয়? অনুরোধ এড়ানো গেল না, নামতে হলো। অগত্যা লাবণ্য ভগ্নিপতির পরিচয় দিতে গেল, কিন্তু তার আগেই ধীরাপদ বাধা দিল। আমিও ওকে চিনি, উনি সর্বেশ্বর বাবু, আপনার ভগ্নিপতি। সর্বেশ্বর বাবুর মুখ দেখে মনে হবে তিনি ধন্য হয়ে গেলেন। দরজার দিকে পা বাড়িয়ে লাবণ্য হঠাৎ ঈষৎ গম্ভীর। জিজ্ঞাসা করল, আপনি ওকে চিনলেন কি করে? মেডিকেল হোমে দেখেছি, অসুখ বিসুখের খবর নিয়ে মাঝে মাঝে যেতেন। সর্বেশ্বর বাবু সবিনয়ে জবাবদেহি করলেন, ছেলে পুলের বাড়ি একটা না একটা লেগেই আছে, ওই তো ভরসা। ভরসার পাত্রটি ব্যাগ হাতে আগে আগে ঘরে ঢুকল। কোণের দিকের একটা টেবিলে বছর 15 একটি রোগা মেয়ে পড়াশোনা করছিল। মুখ তুলে সকলকে দেখলো একবার, তারপর বইয়ের দিকে মুখ নামালো। কিরে, খুব পড়ছিস? দরজার সামনে দিয়ে ভেতরে যেতে যেতে লাবণ্য বলে গেল। মেয়েটি চুপচাপ আবার মুখ তুলল, দেখল, তারপর নিরাসক্ত দুই চোখ বইয়ের উপর নামিয়ে রাখল। ধীরাপদর অনুমান মেয়েটি সর্বেশ্বর বাবুরই, আর অনুমান মাসির আগমনে আর যেই খুশি হোক, এই মেয়েটি অন্তত হয়নি। সর্বেশ্বর বাবু পাশের ঘরটিতে এসে বসালেন তাকে। বসুন, আমি একটু ওদিকটা দেখে আসি কি হলো, ছেলেটা দুদিন দাঁতে কাটেনি কিছু। অনুমতি লাভ করে হন্তদন্ত হয়ে ভিতরে চলে গেলেন। ধীরাপদ হাসছে মৃদু মৃদু। ঘরের চারদিকে দেখল একবার। দেয়ালের ছোট কোপে লাল গণেশ মূর্তি, সামনে ছোট রেকাবির বাতাসা কটা পিঁপড়ে ছেঁকে আছে, পাশে দেয়ালে কড়ি গাঁথা গোবর ছাপ। এধারের একটা বড় তাকে অনেকগুলো বই ঠাসা, মাঝে মাঝে দু একটা নতুন বইও কিছুকে দিচ্ছে। কি বই দেখার জন্য ধীরাপদ উঠে এলো। শরৎবাবুর উপন্যাস কোটা কতক, কাগজের পুরো মলাট দেয়া কয়েক বছরের পুরনো পঞ্জিকা, ছোটদের আধছেড়া কতকগুলো রোমাঞ্চকর বই, আর ধর্মগ্রন্থ কয়েকটা। এর ভিতরে একখানা চেনা বই ধীরাপদর হাতে উঠে এলো। রমণী পণ্ডিতের লেখা দেবাবুর দোকানে সেই জ্যোতিষের বই, যা পড়তে অতি অজ্ঞ জনেরও ব্যক্তিগত ভূত ভবিষ্যৎ সম্বন্ধে জ্ঞান লাভ হতে পারে। ব্যস্ত সমস্তভাবে সর্বেশ্বর বাবু এগিয়ে অতিথি সংবর্ধনা এলেন আবার। ছেলে মাসির সামনে বসে দিব্যি খাচ্ছে এখন, উৎফুল্ল মুখে সেই সমাচার ব্যক্ত করলেন। অতিথির হাতে জ্যোতিষের বই দেখে লজ্জাও পেলেন একটু। বললেন, ওই একটু আধটু নেড়ে চেড়ে দেখি আর কি, বল ভরসা পাওয়া যায়। বইটা বড় ভালো, জানতে বুঝতে কষ্ট হয় না।
খুব গুণী লোকের লেখা মনে হয়। ওই বইটাই বার করেছেন। আপনারও এসবে বিশ্বাস আছে নাকি? আছে বললে খুশি হবার কথা। মানুষ সবসময়ই দুর্বলতার দোষর খোঁজে। বলল, বিশ্বাস না থাকার কি আছে, একরকমের বিজ্ঞাপনই তো। সমর্থন পেয়ে আগ্রহে কাছে এগিয়ে এলেন তিনি। আপনি চর্চা করেছেন, কিছু জানেন নিশ্চয়ই। 10 মিনিটের মধ্যে বার 3-4 এই ঘরে আর ভেতরের ঘরে ছোটাছুটি করলেন সর্বেশ্বর বাবু। অনেক অনুরোধ সত্ত্বেও অতিথিকে একটু মিষ্টি মুখ করানো গেল না বলে গভীর মনস্তাপ। মাঝে চিকিৎসার ব্যাপারে শালিকার হাত যশের প্রশংসায়ও পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। ডাক্তার তো কলকাতার পথে ঘাটে কতই দেখা যায়, কিন্তু সামনে এসে দাঁড়ালে রোগ পালায় এমন ডাক্তার কটা মিলে। কতবার যে বলেছেন আর এখনো বলছেন, বিলেতে চলে যাও, আরো জেনে এসো, আরো শিখে এসো, খরচপত্রের জন্য ভাবনা নেই। কিন্তু কি যে একটা চাকরির মোহে পেয়ে বসেছে উনি ভেবে পান না। ডাক্তারি কাজ স্বাধীন কাজ, কি বলেন? গোলামি করতে যাবে কেন? তাছাড়া বড়লোকের খেদের মুখে সামলে নিয়ে তাকেই সালিশ মেনেছেন। আপনি বলুন, এতখানি উঠে থেমে থাকতে আছে? হাসি চেপে ধীরাপদ সায় দিয়েছে। না দিয়ে উপায় কি? ধীরাপদর মতো মহাশয় ব্যক্তিও আর হয় না নাকি? তার সম্বন্ধেও যে অনেক প্রশংসা শুনেছেন সর্বেশ্বর বাবু, আজ সচক্ষে দেখলেন। মহা সৌভাগ্য তার। এমন মাননীয় অতিথি শুধু মুখে ফিরে যাচ্ছেন, আর একদিন কি পায়ের ধুলোর সৌভাগ্য হবে তার? ধীরাপদ আশ্বাস দিয়েছে, হবে। গাড়িতে বসে ভাবছিল তার সম্বন্ধে কি এত প্রশংসা শুনলেন। কোন ব্যাপারে তাকে ভরসা দেবার জন্য এত প্রশংসা করার দরকার হলো রমেন হালদারের? লাবণ্যর মুখখানা আগের মতো অত হালকা সরস লাগছে না আর। ভগ্নিপতি তাকেও এভাবে গাড়ি থেকে টেনে নামাবেন ভাবেনি হয়তো। তার সঙ্গে ধীরাপদর কথা কি হয়েছে লাবণ্য জানে না, কিন্তু ভগ্নিপতির কথার ধাঁচ জানে নিশ্চয়। ধীরাপদও এবারে বলার মতো পেয়েছে কিছু। বলল, বেশ অমায়িক ভদ্রলোক, আর আপনার ভারী গুণমুগ্ধ দেখলাম। লাবণ্য ফিরে তাকালো। কতটা দেখেছে অনুমানের চেষ্টা। পরিহাসের সম্ভাবনা এড়ানোর জন্য ঈষৎ গম্ভীর কৃতজ্ঞতার সুরে জবাব দিল, উনি না থাকলে আমার ডাক্তার হওয়া হতো না। ধীরাপদ জানে আরো কিছু শোনা যেতে পারে ভেবে না জানার ভান করল, কিন্তু পার্শ্ববর্তী নিয়ে প্রসঙ্গে আর বেশি এগোতে রাজি নয় দেখে মন্তব্য করল, বেচারার বড় দুর্ভাগ্য হতো তাহলে। কলকাতা শহরে আপনি ছাড়া আর দ্বিতীয় ডাক্তার আছে ভাবতে পারেন না। সবটা প্রশংসা শোনার সময় হলো না আজ, আর একদিন আসবো বলে এসেছি। ভ্রুকুটি করে লাবণ্য একরকম ঘুরেই বসলো তার দিকে। মাঝের ফাঁকটুকু অনেকটা ঘুঁচে গেল। হাসি মুখে তর্জনা করল, না, আপনাকে আর আসতে হবে না। ধীরাপদ এইটুকুতেই সচেতন। আর সরে বসার জায়গা নেই। ঘাড় ফিরিয়ে রাস্তা দেখতে লাগলো সে। কিন্তু এই লঘু ভ্রুকুটির ফাঁকে মনের মতো আরেকটা প্রসঙ্গে পাড়ি দেবার সুযোগ পেল লাবণ্য সরকার। ছদ্মকোপে অনুযোগ করল, সেদিন আপনাদের কুঠির সেই বুড়ো ভদ্রলোককে দেখতে গিয়ে আপনার বড়দির, আপনার সোনা বৌদির কাছে আপনার নিন্দে করেছিলাম। আপনি লোক ভালো নন, ফাঁক পেলেই খোঁচা দিয়ে কথা বলেন। শুনে তিনি আপনার পক্ষ নিলেন। স্বাদ করে খোঁচা খেতে না গেলে আপনি নাকি নির্বিকার ভালো মানুষ। আসলে আপনার স্বভাবটি আপনার সোনা বৌদিও জানেন না। সোনা বৌদি বলেছিলেন নালিশ করতে এসেছিল, ফিরে যে জব্দ করেছেন তা বলেননি। ধীরাপদ সহজভাবে হাসতে চেষ্টা করল একটু, তারপর রাস্তার দিকে চোখ ফেরালো। আজ সে বিশেষ একটা সংকল্প নিয়ে বেরিয়েছে, এটাই সত্যি, আর কিছু সত্য নয়। লাল গাড়িতে পাশাপাশি বসাও নয়, আর রমণী মুখের এই অন্তরঙ্গতাও নয়। এই পথে আলাপ এগোলো না দেখেও লাবণ্য চুপচাপ বসে থাকলো না। তাছাড়া মুখ বুজে বসে থাকাটাও কেমন অস্বস্তিকর। খানিক বাদে জিজ্ঞাসা করল, কই, আপনি তো আমার ওখানে আর একদিনও এলেন না? মেয়েটা মুখে না বললেও সেই থেকে আপনার আশায় দিন গুনছে। এই কদিনের মধ্যেই কাঞ্চনকে আর একদিনও মনে পড়েনি সত্য কথাই, অথচ মনে পড়া উচিত ছিল। জিজ্ঞাসা করল, কেমন আছে এখন? ভালোই আছে, তবে ভালো থাকতে চায় না বোধহয়। বিশদ করে কিছু আর না বললেও চলতো, তবু লাবণ্য আরও একটু খোলাখুলি ব্যক্ত করল সমস্যাটা। ভালো হয়ে ছাড়া পেলে তো আবার সেই একই ভাবনা, কোথায় যাবে, কি করবে, নইলে এই কদিনে আরো অনেকটাই সেরে ওঠার কথা। অমিত বাবুর কাছে ভরসা পেয়ে ইদানিং কিছুটা অবশ্য ঠান্ডা হয়েছে, তাহলেও আসল ভরসাটা আপনার কাছ থেকে পেতে চায় বোধহয়। আমি কি আশা দিতে পারি? আপনিই পারেন। অমিত বাবুকে কি কিছু বিশ্বাস আছে? দরদে মোচড় পড়লে এমন আশাই দিয়ে বসবেন যে দায় সামলানো মুশকিল। সত্যি আসুন একদিন, এলে মেয়েটার মনের দিক থেকে কাজ হবে মনে হয়।
সঙ্গে সঙ্গে হাসিতে আবার উজ্জ্বল দেখালো তাকে। বলল, আর আমার মুখ দর্শনে যদি খুব আপত্তি থাকে আপনার, যেদিন যাবেন আগে থেকে বলবেন, আমি না হয় থাকবো না। গাড়িটা যেন ধীরাপদের মনের মতো চলছে না। আজ সে একটা বিশেষ সংকল্প নিয়ে বেরিয়েছে, সেটাই সত্যি, আর কিছু সত্য নয়। লাল গাড়িতে পাশাপাশি বসাও নয়, রমণী মুখের এই অন্তরঙ্গতাও নয়। অনিমা লঘিমা ব্যাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব বসিত্ব কামবসায়িতা, যোগলব্ধ এই 8 ঐশ্বর্যের নাম বিভূতি। সপ্তাহের খবরের কর্ণধার লাবণ্যের দাদা বিভূতি সরকারের মধ্যে সবকটা না হোক, গোটা কত ঐশ্বর্য অন্তত একদিনের আলাপেই ধীরাপদ আবিষ্কার করেছে। লম্বা রোগা ফর্সা, পাশাপাশি দেখলেও এই লোকের অগ্রজ কেউ বলবে না। যোগলব্ধ 8 ঐশ্বর্যের অনেকগুলি খাঁজ তার ফর্সা মুখে দাগ কেটে বসেছে। দেখা এবং খানিকক্ষণ আলাপের পরেই মনে হয় এই লোককে আড়ানো ভালো। অতি অমায়িক, মিষ্টভাষী, তার কাগজের মতো এমন একটা তুচ্ছ কাগজকে মনে রাখা অনুগ্রহেরই নামান্তর নাকি। বললেন, সকলের এই সুহৃদয়তাটুকুই ভরসা তার, সর্বত্র এই ভরসা পাচ্ছেন, তাই টিকে আছেন। তাকে ভালোবাসেন বলেই বড় বড় রথী মহারথীরা আর বড় বড় প্রতিষ্ঠানের হোমরা চোমরা ব্যক্তিরা মাঝে মাঝে আসেন তার কাছে, নইলে এরকম একটা ছোট কাগজের কেই বা পরোয়া করে। আলাপের দ্বিতীয় পর্যায়ে চিফ কেমিস্ট অমিতাভ ঘোষের টানা প্রশংসার ফাঁকে নিজের ঈশিত্ব আর বশিত্বের প্রভাব আরো স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। অমিতাভ ঘোষের মতন এমন খাঁটি অথচ অত দরা যন্ত্রকরণের মানুষ তিনি বেশি দেখেননি। একবার এসে পাতাভর বিজ্ঞাপন দিয়ে গেছেন, 2-4 মাসের পর্যন্ত টানা কন্ট্রাক্ট করে গেছেন। প্রীতির টানেই হামেশা আসতেন তিনি, সাহায্য করতেন, নইলে মিস্টার ঘোষের মতো মানুষের এই নগণ্য কাগজকে সমীহ করার তো কিছু নেই। তার মতো মানুষও যে সমীহ করতেন প্রকারান্তরে সেটাই জানিয়ে দিলেন। আলাপের তৃতীয় পর্যায়ে চাপা খেদ এবং অনুযোগ। অমিত ঘোষের পরে স্মরণ কিছুটা শীতাংশু মিত্র রেখেছিলেন। বোনের সঙ্গে তিনিও আসতেন মাঝে মাঝে, এটা সেটা পাঠাতেন। কিন্তু ইদানিং কিছুকাল ধরে কেন যে অনুগ্রহ থেকে একেবারে বঞ্চিত হয়ে আছেন জানেন না। অন্য সব কাগজে বিজ্ঞাপন বেরোয়, নোটিশ বেরোয়, তিনি দেখেন শুধু, কি আর করবেন। তবে আজ জেনারেল সুপারভাইজার ধীরাপদ বাবু স্বয়ং এসেছেন, তার ভাগ্য, মহাভাগ্য। দাদাটি বয়সে অনেক বড় হলেও লাবণ্যর সহজভাবেই কিছু বলে বসতে খুব বাধে না দেখল। দাদার আলাপের ধরন ধারণ কানে তারও খুব সরল ঠেকছিল না হয়তো। লঘু গাম্ভীর্যে বলল, দেখো দাদা, ধীরুবাবু ভালো মানুষ হলেও ভয়ানক রকচটা লোক, কিন্তু ওর যদি একবার মনে হয় আজকাল বিজ্ঞাপন পাচ্ছ না বলে ওকে ঠেস দিচ্ছ, তাহলে আর কোনোদিন উনি এমুখ হবেন না বলে দিলাম। ওসব সাংবাদিকের বিনয়ের প্যাঁচ রেখে সোজাসুজি বলো, তাতে বরং কাজ হবে। বোনের উপর মনে মনে চটলেও বিভূতি সরকার আকাশ থেকে পড়লেন একেবারে। সে কি, আপনি অসন্তুষ্ট হবেন নাকি? আমি সত্যিই কিছু মনে করে বলিনি, অনেক দিনের যোগাযোগ আপনাদের সঙ্গে, তাই বলছিলাম। আপনি কিছু মনে করেননি তো? ধীরাপদ হাসি মুখে আশ্বস্ত করল তাকে, না, আমি কিছু মনে করিনি। তাছাড়া আমি রকচটা লোকও নই। মাঝে আপনার বিজ্ঞাপন বন্ধ ছিল, তার জন্য উনিই দায়ী। একসঙ্গে অনেকগুলো ঝামেলা নিয়ে পড়েছি, তার মধ্যে উনিও আপনার কথা কোনোদিন বলেননি আমাকে। সেদিন বলেছেন, আজ এসেছি। বোনের মুখের উপর দৃষ্টিটা একবার বুলিয়ে নিলেন বিভূতি সরকার। সে দৃষ্টি মিষ্টি নয় খুব। নিজের স্বার্থের ব্যাপারে বোনের নিস্পৃহতা খুব অবিশ্বাস্য নয়। বললেন, আপনার মতো অনেক ঝামেলায় ব্যস্ত, হয়তো ছাপোষা দাদার কথা ভাববার সময় হয় না। কিন্তু বিজ্ঞাপন পেয়ে খুব কাছে বোঝা গেল। যতটা দেবে ধীরাপদ মনস্থ করে এসেছিল তার 3 গুণ দিল। একদিন অন্তর অন্তর 3 দিনের ভরপাতা স্পেস বুক করল। উৎসবে স্বয়ং যোগদানের জন্য এবং উৎসব অন্তে ছবি সহ সুহৃদয় বিবৃতি ছাপানোর জন্য স্বনির্বন্ধ অনুরোধ করল। পকেট থেকে চেক বই বার করে খসখস করে অগ্রিম টাকার মোটা অঙ্ক বসিয়ে দিল। লাবণ্য সরকার চকিত দৃষ্টি নিক্ষেপ করল একটা ম্যানেজিং ডাইরেক্টর হিমাংশু মিত্রের সই করা চেক। শূন্য চেক সই করে দিয়েছেন বড় সাহেব, একটা নয়, কয়েকটাই। সপ্তাহের খবরের অফিস থেকে বেরিয়ে লাবণ্য সানন্দে মন্তব্য করল, দাদা এবারে আপনার হাতের মুঠোয়। সুর বদলালো তারপরে, আপনি তখন ভালো মানুষের মতো শব্দ আমার ঘাড়ে চাপাতে গেলেন কেন? দাদা ঠিক ভেবেছেন আমার সত্যিই কোনো গরজ নেই। গরজ আছে, না থাকলে আপনাকে নিয়ে এলাম কেন? আমি ভেবেছিলাম ভয়ে। লাবণ্য প্রায় অবাক, ভয় কিসের? পাছে রেগে গিয়ে কাগজে বেফাস কিছু লিখে বসে আপনাকে অপ্রস্তুত করেন। লাবণ্য হাসতে লাগলো, মিথ্যে বলেননি, দাদাটি লোক খুব সহজ নন। কিন্তু আপনিও তো কম নন দেখি, জেনে শুনেও কথা বলে এলেন। এমনিতেই তার ধারণা আমি কিছু ভাবি না তার জন্য,
এরপর হাতের কাছে না পেলেও 10 বার টেলিফোনে অনুযোগ করবেন। দুজনের মাঝখানের ব্যবধান আরো একটু কমেছে। সেটা লাবণ্য খেয়াল না করলেও ধীরাপদ করেছে। পশ্চিমা ড্রাইভারকে এবারের গন্তব্যস্থানের নির্দেশ দিয়ে রাস্তার দিকে চোখ ফেরালো সে। যে বিশেষ সংকল্প নিয়ে বেরিয়েছে আজ, সেই উদ্দেশ্যেই চলল এখন। সেটাই আসল, সেটাই সত্য, আর কিছু সত্য নয়। লাল গাড়িতে পাশাপাশি বসাও নয়, আর রমণী মুখের এই অন্তরঙ্গতাও নয়। ঘণ্টাখানেকের মধ্যে খ্যাতনামা ইংরেজি সংবাদপত্র প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধারের ঘর থেকে কাজ ছেড়ে বেরুবার সঙ্গে সঙ্গে লাবণ্যর মনে যে খটকা লেগেছে, ধীরাপদ সেটা অনুমান করতে পারে। গাড়িতে বসেও সে ফিরে ফিরে দেখছে ওকে। শুধুই সঙ্গলাভের আকর্ষণে বড় সাহেবের লাল গাড়িতে টেনে আনেনি তাকে, এরকম একটা সন্দেহ মনে এসেছে বোধহয়। পকেট থেকে নোট বই বার করে ধীরাপদ গভীর মনোনিবেশে হিসেব দেখছে কি একটা। আসলে দেখছে না কিছুই, পার্শ্ববর্তিনীর নীরব অস্বস্তি উপলব্ধি করছে। এই কাগজের অফিসটায় অন্তত তার সংকল্প মতো কাজ হয়েছে। বিদেশি সাংবাদিক অফিসারটির কাছে কোম্পানির মেডিকেল অ্যাডভাইজার মিস লাবণ্য সরকারকে সামনে এগিয়ে দিয়েছে ধীরাপদ। সে শুধু বিজ্ঞাপন বুক করে টাকার অঙ্ক বসিয়ে চেকটা পেশ করে দিয়েছে। তার নীরবতার ফলে আগমনের উদ্দেশ্য ব্যক্ত করা, কার্ড দিয়ে স্বনির্বন্ধ আমন্ত্রণ জানানো, উৎসবের বিবৃতি নেওয়ার জন্য রিপোর্টার পাঠানোর আবেদন, আর সবশেষে তাদের আদর্শ শিল্প প্রতিষ্ঠানটির প্রতি সংবাদপত্রের দরদি সহযোগিতা প্রার্থনা, এর সবকিছুই লাবণ্য করেছে। মনে মনে যেমন আশা করেছিল ধীরাপদ, সেই রকম করেই করেছে। ইচ্ছে করে বা চেষ্টা করে কিছুই করতে হয়নি। এসব কাজে এই মুখে পরিপুষ্ট মাধুর্য আপনিই ঝরে। সাংবাদিক অফিসার খাতির করেছেন এবং প্রত্যাশিত আনুকূল্যের আশ্বাসও দিয়েছেন। লাবণ্যর প্রথমে হয়তো মনে হয়েছিল বিদেশি অফিসারের সঙ্গে ইংরেজি বাকপটুতার প্রয়োজনে তাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গাড়িতে বসে সেরকম লাগছে না। লাগছে না যে ধীরাপদও সেটা তার দিকে না তাকিয়ে অনুভব করতে পারছে। দ্বিতীয় নামকরা খবরের কাগজের অফিসে এসে লাবণ্যর খটকা একেবারে গেল। তাকে নিয়ে আসার উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। এটি বাঙালির প্রতিষ্ঠান, কর্তা ব্যক্তিটিও আদিবাসী বাঙালি। গণুদাদের অফিসের মতো ইংরেজি বাংলা দুটো নামকরা কাগজ বেরোয় এখান থেকেও। ধীরাপদ স্লিপ পাঠালো শুধু মেডিকেল অ্যাডভাইজার মিস লাবণ্য সরকারের নামে। লাবণ্য লক্ষ্য করল সেটা, কিন্তু কিছু বলার আগেই বেয়ারা সেলাম ঠুকে ভিতরে যেতে বলল। কর্তা ব্যক্তিটি সাদর আপ্যায়নে বসালেন তাদের ঠিক নয়, যার নামে স্লিপ, বিশেষ করে তাকেই। এখানেও ধীরাপদের ভূমিকা সামান্য কর্মচারীর মতোই, অধীনস্থ অনুচরের মতো। যেন বিজ্ঞাপনের দামি বহন করা আর টাকার অঙ্ক লিখে সই করা চেক ছেড়ে দেওয়ার নগণ্য কাজ দুটোর জন্যই কর্ত্রীর সঙ্গে এসেছে। এই দুটো কাজের পর স্বয়ং মেডিকেল অ্যাডভাইজারের আগমনের উদ্দেশ্যটি ব্যক্ত করে মুখ বুঝেছে সে। কর্তাস্থানীয় ভদ্রলোকটি লাবণ্যর দিকে রিভলভিং চেয়ার ঘুরিয়ে সবিনয় আন্তরিকতায় জিজ্ঞাসা করেছেন, আমরা কি করতে পারি বলুন? অগত্যা লাবণ্য বলেছে তারা কি করতে পারেন। ভদ্রলোক সাগ্রহে শুনেছেন। মাঝে বেল টিপে বেয়ারাকে 3 পেয়ালা চা দিয়ে যেতে বলেছেন, আর সবশেষে সর্বাঙ্গীন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। নিজে তিনি নিমন্ত্রণ রক্ষার্থে যাবেন, রিপোর্টার পাঠাবেন। তাদের দুটো কাগজের দ্বারা যতটা প্রচার সম্ভব সেটা তিনি নিজে দেখবেন, সেই নিশ্চিত আশ্বাসও দিয়েছেন। এবারে লাল গাড়ি ছুটেছে গণুদার কাগজ দুটোর অফিসের দিকে। লাবণ্য সরকার গম্ভীর, দুজনের মাঝের ফাঁক এবারে বিস্তৃত হয়েছে। ধীরাপদর অস্বাভাবিক লাগছে না কিছু। মুখ ফুটে অনুরোধ করতে, ওকে খুশি করার জন্য খুশি হয়েই লাবণ্য সঙ্গিনী হয়েছিল। এই বিনিময়টুকুই অনুগ্রহের মতো ভেবেছিল, কিন্তু তার বদলে কেউ যদি তাকে টোপের মতো ব্যবহার করেছে মনে হয়, তার প্রতিক্রিয়াও স্বাভাবিক। আপনি এসব কাজে আমাকে সঙ্গে নিয়ে ঘুরছেন কেন? এরকম একটা বোঝাপড়ার জন্য ধীরাপদ মনে মনে হয়তো প্রস্তুতি ছিল। তেমন বিস্মিত বা বিচলিত দেখা গেল না তাকে। সহজভাবেই ঘাড় ফেরালো। কেন, কি হলো? লাবণ্যর তপ্ত 2 চোখ তার মুখের উপর বিঁধে আছে। আমি জানতে চাই কি উদ্দেশ্যে আপনি আমাকে সঙ্গে এনেছেন। নরম কৈফিয়তের আড়ালে আত্মগোপন করার অভিলাষ নেই ধীরাপদর, আর এই স্পষ্টতার মুখোমুখি সে চেষ্টাও নিরর্থক। তেমনি নির্বিকার মুখেই উল্টে প্রশ্ন করল, আপনার কি মনে হয়? রাগে অপমানে লাবণ্যর মুখে কথা সরল না কয়েক মুহূর্ত। আপনি জবাব দেবেন কিনা? ধীরাপদ জবাব দিল, বলল, কাজের খানিকটা সুবিধা হয় বলে। কি সুবিধে? যে সুবিধেটা কোম্পানির আপাতত দরকার। কাগজের অফিসের ভদ্রলোকেরা আমাদের মতো লোকের আর্জি হামেশা শোনেন বলে অতটা আমল দেন না। সেই তুলনায় ভদ্র মহিলাদের বরং কিছুটা মান্যগণ্য করেন, এই সুবিধে। লাবণ্য চেয়ে চেয়ে দেখছে। দেখার তাপে
সমস্ত মুখটা ঝলসে দিতে চাইছে। নিজের গাড়ি ছেড়ে দিয়ে এরকম সুবিধে নেবার পরামর্শটাও বড় সাহেবই আপনাকে দিয়েছেন বোধহয়। না, সুবিধে যে হয় সেটা আমি নিজেই দেখেছি। ধীরাপদ রয়ে শয়ে কিছু একটা তথ্য বিশ্লেষণ করছে যেন। অনেকদিন আগে বড় সাহেবের সঙ্গে আপনি একবার একটা ওষুধের ড্রাগ লাইসেন্সের তাগিদে এসেছিলেন। সুবিধে হয়েছিল, 2 মাসের মধ্যে যার স্যাম্পল টেস্ট হয়নি সেটা 7 দিনে বেরিয়ে এসেছিল। লাবণ্য চেয়ে আছে, দেখছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলুন, আমি নেমে যাব। অবাঙালি ড্রাইভার এতক্ষণের গরম হাওয়া টের পাচ্ছিল কিনা সেই জানে। এবারে যে টের পেয়েছে স্পষ্টতাই বোঝা গেল। ঈষৎ উচ্চ কঠিন কণ্ঠস্বর কানে আসতে কিছু একটা নির্দেশের সম্ভাবনায় ঘাড় ফেরালো। ইঙ্গিতে ধীরাপদ চালাতেই বলল তাকে। তারপর শান্ত মুখে অগ্নিমূর্তির সম্মুখীন হল। বড় সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন, আপনার সেই ড্রাগ লাইসেন্স বার করার থেকেও সম্প্রতি এই প্রচারের ব্যবস্থা করাটা বেশি জরুরি। সামনের বারে অল ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াচ্ছেন তিনি। কোম্পানির সুনাম আর যশ এখন থেকে সব কাগজে কাগজে ছড়ানো দরকার। এই ব্যাপারটা আপনি একটু সহজভাবে দেখলে আর কোনো গন্ডগোল থাকে না। উপদেশ মতো কতটা সহজভাবে দেখল ধীরাপদ সেটা আর ফিরে দেখল না। গন্তব্যস্থানে পৌঁছে দরজা খুলে নেমে দাঁড়ালো। আসুন। আবারও লাবণ্য সরকার নীরবে তার মুখের ওপর আগুন ছড়ালো এক প্রস্থ। কিন্তু না নেমে পথ নেই, লোকটা দাঁড়িয়েই থাকবে আর ড্রাইভার ঘাড় না ফিরিয়েও বসে বসে অবাক হবে। এবারের কর্তা ব্যক্তিটির কাছে ধীরাপদ ঠিক আগের মতো এগিয়ে দিল না তাকে। যা বলার নিজেই বলল। তাছাড়া অমিতাভ ঘোষের পরিচয় দিল। এই ভদ্রলোকই তার সেই বন্ধু, গনুদাদের দণ্ডমুণ্ডের মালিক। পরিচয়ের ফলে, মোটা বিজ্ঞাপন প্রাপ্তির ফলে আর ধীরাপদ নিঃসংশয় লাবণ্য সরকারের প্রায় নির্বাক উপস্থিতির ফলেও আগের জায়গার মতোই এখানকারও অনুকূল সহযোগিতার নিশ্চিন্ত আশ্বাস মিলল। ধীরাপদর নির্দেশে লাল গাড়ি অফিসের দিকে ছুটেছে। এবার লাবণ্য বাঁয়ের রাস্তা দেখছে, ধীরাপদ ডাইনের।